আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.4 এ। আমি মাসুদ রানা। গত পর্বের ভিডিওতে আমরা ব্লেন্ডারের আউটলাইনার সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমি ব্লেন্ডারের টাইমলাইন এবং প্রপার্টিজ প্যানেল সম্পর্কে একটি গাইড দেব। তাহলে চলুন শুরু করা যাক। পরবর্তী ভিডিওতে আমরা ব্লেন্ডারে শেডিং এডিটর নিয়ে কাজ করব, অর্থাৎ ব্লেন্ডারে কিভাবে আমরা অবজেক্টের উপরে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে আমরা টেক্সচারে নিতে পারি সেটি নিয়ে আমরা কাজ করব। ব্লেন্ডার ওপেন করার পরে নিচের দিকে যে আমরা প্যানেলটা দেখতে পাচ্ছি, এই প্যানেলটাকে মূলত হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল বলা হয়। আমরা যদি নিচের দিকে এবং বাম পাশে দেখতে পারি একটি ঘড়ির মতো আইকন এডিটর টাইপ থেকে, এটি হচ্ছে ক্লিক করলে আমাদের অ্যানিমেশন সেকশন থেকে টাইমলাইন যে প্যানেলটা রয়েছে এটি মূলত আমাদের টাইমলাইন প্যানেল। এখান থেকে মূলত আমরা অবজেক্টের অ্যানিমেশন করার জন্য এই টাইমলাইন প্যানেলটাকে ব্যবহার করি। যেমন এই অবজেক্টটাকে যদি আমরা অ্যানিমেশন করতে চাই, তাহলে অ্যানিমেশনকৃত যে ডাটাটা রয়েছে সেই ডেটাটা এই টাইমলাইনের মধ্যে আমাদের দেখাবে। আমরা যদি কিবোর্ডের স্পেস প্রেস করি তাহলে আমাদের অ্যানিমেশন প্লে হবে, কিন্তু আমরা এই অবজেক্টের মধ্যে কোনো অ্যানিমেশন দেখতে পাচ্ছি না, কারণ আমরা এই অবজেক্টের উপরে কোনো প্রকার অ্যানিমেশন এখনো ক্রিয়েট করিনি। এখন যদি আমরা কিবোর্ডের এন প্রেস করি এবং রাইট প্যানেলটাকে যদি ওপেন করি, এখান থেকে আমরা অবজেক্টের যে ট্রান্সফরমেশন সেকশনটা রয়েছে এখান থেকে আমরা অ্যানিমেশন তৈরি করে নিতে পারি। এই টাইমলাইনের মধ্যে মোট 250টি কি ফ্রেম ভ্যালু দেওয়া আছে এবং স্টার্ট ভ্যালু দেওয়া আছে 1। আমরা চাইলে এটাকে 0 থেকেও শুরু করতে পারি। অ্যানিমেশন করার সময় প্রতিটা 25 কি ফ্রেমে 1 সেকেন্ড ধরা হয়। আমরা যদি প্রপার্টিজ প্যানেলে আসি, এখান থেকে আমরা আসবো আউটপুটে। আউটপুট থেকে আমরা ফ্রেম রেট দেখতে পাচ্ছি 30 fps সেট করা আছে। আমরা এখান থেকে চাইলে 25 fps সেট করতে পারি, 24 fps, বা আমরা চাইলে কাস্টম fps সেট করে নিতে পারি। ডিফল্ট ভাবে 30 fps দেয়া আছে, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। 30টা ফ্রেমে 1 সেকেন্ড ধরা হয়। আমরা যদি এখানে 60 করে দেই তাহলে আমাদের 60টা ফ্রেমে হবে 1 সেকেন্ড। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার ভাবে বুঝাই, তাহলে এখান থেকে আমাদের 1 নম্বর যে কি ফ্রেম আছে এখান থেকে আমরা যদি 30 নম্বর ঘরে নিয়ে আসি তাহলে হবে 1 সেকেন্ড, এবং 30 থেকে আমরা যদি 60 এ নিয়ে আসি তাহলে হবে 2 সেকেন্ড, এবং 60 থেকে যদি আমরা 90 এ নিয়ে আসি তাহলে আমাদের হবে 3 সেকেন্ড। এভাবে প্রতিটা 30টি কি ফ্রেমে 1 সেকেন্ড ধরা হয়। আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি এবং এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করব, সফটওয়্যারটাকে ওপেন করলাম, আমরা ক্যালকুলেটর অ্যাপসটাকে ওপেন করলাম এবং এখানে যদি আমরা 250টি কি ফ্রেম লিখি এবং ভাগ করি 30 দিয়ে, তাহলে আমরা মোট 8.33 সেকেন্ড অ্যানিমেশন তৈরি করতে পারবো। এখন আমি যদি অ্যানিমেশন তৈরি করতে চাই তাহলে আমাদের ডান পাশে যে প্যানেলটা রয়েছে ট্রান্সফরমেশন, এখান থেকে আমরা লোকেশন, রোটেশন বা স্কেলের ভ্যালুগুলো পরিবর্তন করে অ্যানিমেশন তৈরি করতে পারি। যেমন আমি 1 নাম্বার কি ফ্রেমে থাকা অবস্থায় এখান থেকে আমি জেডে যদি রাইট ক্লিক প্রেস করে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করি, তাহলে আমাদের 3টি ভ্যালুতে আমাদের কি ফ্রেম সেট হয়ে যাবে। আমি চাচ্ছি শুধুমাত্র জেড ভ্যালুতে আমাদের কি ফ্রেম সেট করতে, এই জন্য রাইট ক্লিক করে ইনসার্ট সিঙ্গেল কি ফ্রেমে ক্লিক করব। তাহলে আমাদের 1 নাম্বার ফ্রেমে 0 মিটার কি ফ্রেম সেট হয়েছে। এখন আমি যদি 30 নাম্বার ভ্যালুতে আসি এবং এখানে যদি আমি 3 লিখে ইন্টার দেই এবং আবার মাউসের রাইট বাটনটাকে প্রেস করব এবং ইনসার্ট সিঙ্গেল কি ফ্রেম ইন্টার দেই, তাহলে আমরা এখানে আরেকটি কি ফ্রেম নিতে পাচ্ছি। এরপরে আবার আমি যদি 60 নাম্বার কি ফ্রেমে আসি, এখান থেকে এসে আমি যদি ওয়াই ভ্যালুটাকে রাইট প্রেস করে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করি এবং 90 নাম্বার কি ফ্রেমে এসে জেড ভ্যালুটাকে যদি আমরা 2 মিটার করে দেই বা 3 মিটার করে দেই এবং মাউসের রাইট বাটনটাকে প্রেস করে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করি, তাহলে আমরা মোট 3 সেকেন্ডের একটি অ্যানিমেশন তৈরি করতে পারবো। এখন আমি যদি অ্যানিমেশনটাকে প্লে করতে চাই, কিবোর্ডের স্পেস বাটনটাকে প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। একই সাথে আমরা এই অবজেক্টটার উপরে রোটেশন, স্কেল বা লোকেশন কি ফ্রেম অ্যানিমেশন সেট করতে পারি। আমরা 1 নাম্বার কি ফ্রেমে থাকা অবস্থায় এই অবজেক্টটাকে সিলেক্টেড করে আমাদের ট্রান্সফরমেশন যে প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা রোটেশন যে ভ্যালুটা রয়েছে এখান থেকে এক্স এর ঘরে মাউসের রাইট বাটনটাকে নিয়ে যাব এবং ইনসার্ট সিঙ্গেল কি ফ্রেমে ক্লিক করব। এখন আমরা যদি 15 নাম্বার ঘরে আসি, এখানে এসে আমি যদি এটাকে 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রি লিখে ইন্টার দেই এবং মাউসের রাইট বাটনটাকে প্রেস করে ইনসার্ট কি ফ্রেম করে দিলাম। এরপরে 30 নাম্বার ঘরে এসে দুঃখিত আমি 15 নম্বর ঘরে থেকেই এর ওয়াই ভ্যালুটা রয়েছে এটাকে আমরা রাইট বাটনটাকে প্রেস করে ইনসার্ট কি ফ্রেমে অ্যাক্টিভ করলাম। এরপরে 30 নম্বর ঘরে এসে আমরা যদি এটার ভ্যালু যদি 45 লিখে ইন্টার দিচ্ছি এবং রাইট বাটনটাকে প্রেস করে ইনসার্ট সিঙ্গেল কি ফ্রেমে ক্লিক করছি, তাহলে এই অবজেক্টটার উপরে আমাদের রোটেশন এবং স্কেল ভ্যালু দিয়ে আমরা একটি অ্যানিমেশন তৈরি করতে পারছি। এখন আমি যদি কিবোর্ডের স্পেস বাটনটাকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। আমরা যদি শিফট লেফট অ্যারোটাকে প্রেস করি তাহলে আমরা ফার্স্ট কি ফ্রেমে যেতে পারবো। আমরা
যদি শিফট ডান পাশের যে অ্যারোটা রয়েছে এটাকে যদি প্রেস করি তাহলে লাস্ট কি ফ্রেম ভ্যালুতে আমরা যেতে পারবো। আমরা চাইলে এই কি ফ্রেমটাকে সিলেক্ট করে আমরা এভাবে গ্র্যাব করতে পারি জি প্রেস করে, অথবা চাইলে ডাইরেক্ট সিলেক্ট করে আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমরা ড্র্যাগ করতে পারি। এভাবে ড্র্যাগ করলে আমরা যত কি ফ্রেম সংখ্যা কমিয়ে দেব তত স্পিড বাড়বে আমাদের অ্যানিমেশনের। আমরা যদি এখন অ্যানিমেশনটাকে প্লে করি আমরা তাহলে দেখতে পাবো যে আমাদের অ্যানিমেশনটা ফাস্ট স্পিড হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আমাদের 1 সেকেন্ডের সামান্য একটু বেশি অ্যানিমেশন তৈরি হয়েছে। যখন আমরা অ্যানিমেশন রেন্ডার করব তখন প্রতিটা 30টা ফ্রেম রেন্ডার করার পরে 1 সেকেন্ড অ্যানিমেশন তৈরি করবে। 1 সেকেন্ড অ্যানিমেশন করার জন্য মোট 30টি পিকচার রেন্ডার করবে। আর 60টি কি ফ্রেম আমরা যদি 60 FPS এ ক্লিক করি তাহলে প্রতি 1 সেকেন্ড অ্যানিমেশন তৈরি করার জন্য মোট 60টি ছবি আমাদের রেন্ডার করবে। আমরা উপরের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, গোল একটি আইকন, এটির নাম হচ্ছে অটো কিইং। এর কাজ হচ্ছে আমরা যখন এটিকে অ্যাক্টিভ করব এবং কিবোর্ডের স্পেস বাটনটাকে প্রেস করব তখন আমাদের অ্যানিমেশন প্লে হবে এবং এই অবজেক্টটাকে আমি যদি তখন নড়াচড়া বা ট্রান্সফর্ম করি তখন অটোমেটিক কি ফ্রেম সেট হয়ে যাবে। এখন এই বাটনটাকে আমি অ্যাক্টিভ করে রেখেছি। এখন আমি যদি কিবোর্ডের স্পেস প্রেস করি এবং গ্র্যাব করি এভাবে এবং রোটেশন করি এভাবে এবং স্কেল করি তাহলে কিন্তু আমার এই অবজেক্টটার উপরে অটো কি ফ্রেম অ্যানিমেশন সেট আপ হয়ে গেছে। আমরা যদি কিবোর্ডের টি প্রেস করি তাহলে আমাদের কিফ্রেম ইন্টারপোলেশন নামে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের অ্যানিমেশনের ইন্টারপোলেশনটাকে সেট করে নিতে পারি। যেমন এখানে কনস্ট্যান্ট নামে যে ইন্টারপোলেশনটা আছে এটাকে যদি আমি সেট করি তাহলে আমাদের অ্যানিমেশনটা একটু অন্যরকম হবে। আমি যদি এর ভ্যালু কমিয়ে 40-এ রেখে দেই, এখন আমি যদি অ্যানিমেশনটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পারবো এর অ্যানিমেশনটা কিরকম হচ্ছে। আমি যদি আবার কিবোর্ডের টি প্রেস করে এখান থেকে লিনিয়ারে ক্লিক করি তাহলে আমাদের লিনিয়ার আকৃতিতে এই অ্যানিমেশনটা তৈরি হবে। বিজিআর কার্ভে ক্লিক করলে আমাদের বিজিআর কার্ভ স্টাইলে আমাদের এটি অ্যানিমেশন করবে। আমরা যদি আবার কিবোর্ডের টি প্রেস করে এখান থেকে ইলাস্টিকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যানিমেশনটা ইলাস্টিকের মতো করেই তৈরি হবে। টাইমলাইন রেখাটা রয়েছে নীল কালারের, এটাকে যদি আমরা 0 নম্বর ভ্যালুতে রাখি এবং কিবোর্ডের এস প্রেস করি তাহলে কিন্তু আমরা আমাদের যে কি ফ্রেমটা রয়েছে সেই কি ফ্রেমগুলোকে আমরা স্কেল করতে পারবো এইভাবে। আমরা যদি কিবোর্ডের ভি প্রেস করি তাহলে আমাদের কি ফ্রেম হ্যান্ডেল টাইপ আমরা সেট আপ করতে পারি। এটা কি রকম হবে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমাদের যে ক্যামেরাটা রয়েছে এটাকে কিন্তু আমরা পজিশন চেঞ্জ করাতে পারি। যেমন এখন আমি এই ক্যামেরাটাকে সিলেক্টেড অবস্থায় 0 প্রেস করব তাহলে আমি ক্যামেরা মোডে যেতে পারছি। আমরা চাইলে আমাদের এই ক্যামেরাটার পজিশনও চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ ক্যামেরাটাকে আমরা বাইন্ড করতে পারি আমাদের টাইমলাইনের মাধ্যমে। আমরা এই ক্যামেরাটাকে সিলেক্টেড অবস্থায় যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে আমাদের এই ক্যামেরাটা বাইন্ড হয়ে যাবে। এরপরে আমরা যদি কি ফ্রেম নাম্বার 2 তে আসি এবং এই ক্যামেরাটাকে সিলেক্টেড অবস্থায় শিফট ডি প্রেস করে আমরা যদি ডুপ্লিকেট করি এবং এখানে এই পজিশনে রেখে দেই এবং কন্ট্রোল 0 প্রেস করে এই ক্যামেরা মোডে যাব এবং আমাদের ডান পাশে যে লক আইকনটা রয়েছে এটা সিলেক্ট করে লক করে দিচ্ছি। এখন আমি জুম আউট করে আমাদের পজিশনটাকে ঠিক করে নেই। এভাবে আমরা যদি লকটাকে আনলক করে দেই এবং আবার কন্ট্রোল বি প্রেস করি আমাদের টাইমলাইনে এসে তাহলে এই ক্যামেরাটাকে আমরা এখন বাইন্ড করে নিলাম। এখন আমি যদি কি ফ্রেম 1 এ যাই তাহলে কিন্তু আমাদের ক্যামেরা প্রথম যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরা ভিউতে যাবে এবং 2 নাম্বার কি ফ্রেমে গেলে আমাদের সেকেন্ড যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরায় আমরা যেতে পারবো। এভাবে আমরা ক্যামেরাটাকে বাইন্ড করে নিতে পারি। আমরা চাইলে আমাদের যে হলুদ ডটগুলো রয়েছে এগুলোকে মার্কার বলে, আমরা এই মার্কারগুলোকে আমরা আলাদা একটি নাম দিতে পারি। আমরা যদি মার্কারে ক্লিক করি মার্কার থেকে আমরা রিনেম মার্কার করতে পারি, আমরা মুভ করতে পারি, আমরা সিঙ্গেল মার্কারকে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে সবগুলো মার্কারকে বক্স সিলেকশনের মাধ্যমে সবগুলো মার্কারকে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে এই মার্কারটাকে সিলেক্ট করে আমরা ডুপ্লিকেটও করে নিতে পারি। আমরা যদি শিফট ডি প্রেস করি তাহলে আমরা কিন্তু ডুপ্লিকেট করতে পারবো মার্কারটাকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে অ্যানিমেশন টাইমলাইন প্যানেলটা রয়েছে এটি সম্পর্কে একটি আইডিয়া পেয়ে গেছেন। এখন আমরা আসবো ডান পাশে যে প্রপার্টিজ প্যানেলটা রয়েছে সেটি সম্পর্কে। আমরা ডান পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটিকে মূলত আমাদের প্রপার্টিজ প্যানেল বলা হয়। আমরা যদি উপরের দিকে যাই প্রথমে আমাদের টুল নামে যে অপশনটা রয়েছে সেটি আমরা যদি লেফট প্যানেলটাকে ওপেন করি এবং ওপেন করার পরে মুভ নামে যে অপশনটা রয়েছে এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডান পাশে টুলের আন্ডারে এর যে সেটিংগুলো রয়েছে অর্থাৎ শর্ট সেটিংগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে রয়েছে আমাদের রেন্ডার প্যানেল। রেন্ডার প্যানেল মূলত আমরা অবজেক্টকে কিভাবে রেন্ডার করব সেটার যে সেটিংগুলো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। আমাদের যেমন রেন্ডার ইঞ্জিন হিসেবে সাইকেলস রেন্ডার ইঞ্জিনকে সেটিং করা রয়েছে, আমরা এটাকে চাইলে পরিবর্তন করে ইভি রেন্ডার সেটিং এ রাখতে পারি। আমরা চাইলে আমাদের যে থার্ড পার্টি রেন্ডার ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে যে কোনো রেন্ডার ইঞ্জিনকে সেট আপ করে সেটা এখান থেকে আমরা সেট আপ করে নিতে পারি। এরপর রয়েছে ফিচার সেট। এখানে এক্সপেরিমেন্টাল দেওয়া আছে, সাপোর্টেড দেওয়া আছে। এক্সপেরিমেন্টাল হলো কিছু এক্সট্রা ফিচারের জন্য এক্সপেরিমেন্টাল যে সেটিংগুলো রয়েছে সেটাকে অ্যাক্টিভ করা হয়। তো সেক্ষেত্রে
ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকে। এরপর রয়েছে ডিভাইস হিসেবে আমরা সিপিইউ রেন্ডার করতে পারি, চাইলে আমরা জিপিইউ রেন্ডার করতে পারি। এরপরে আছে ওপেন শেডিং ল্যাঙ্গুয়েজ, এটা মূলত একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওপেন শেডিং ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ করে দিলে আমরা এই অবজেক্টের উপরে স্ক্রিপ্টিং তৈরি করে সেই স্ক্রিপ্টটাকে আমরা রেন্ডার করে নিতে পারি, অর্থাৎ এটা এক প্রকারের ম্যাটেরিয়াল বলা হয়। আমরা যদি গুগলে সার্চ করি OSL শেডার নামে, তাহলে আমরা দেখতে পারবো ওপেন শেডিং ল্যাঙ্গুয়েজের যে স্ক্রিপ্ট গুলো পাওয়া যায় সেগুলো। এরপরে আমরা আসি স্যাম্পলিং এ। আমাদের ভিউপোর্ট স্যাম্পল হিসেবে আমি সেট করেছি 100 এবং মিনিমাম স্যাম্পল দেওয়া আছে 10। স্যাম্পল সংখ্যা যত বাড়িয়ে দেবো তত ভিউপোর্টের মধ্যে আমাদের রেন্ডার প্রিভিউটা তত বেশি দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা 100টা স্যাম্পলে রেন্ডার করে দেখাচ্ছে। আমরা যদি মিনিমাম স্যাম্পলে সেট করি 1, তাহলে মিনিমাম স্যাম্পলে আমাদের এটাকে সেট করবে, অর্থাৎ একটি স্যাম্পল দেখাবে। এরপর হচ্ছে ডিনয়েজ ভ্যালু। আমরা যদি ডিনয়েজ ভ্যালুটাকে ডিঅ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের অবজেক্টের উপরে নয়েজ দেখাবে, এবং আমরা যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের এই অবজেক্টের উপরে কোনো প্রকার নয়েজ দেখাবে না। অর্থাৎ ছোট ছোট এক ধরনের আমরা ডট দেখতে পাচ্ছি, এই ডটগুলোকে মূলত নয়েজ বলা হয় বা পিক্সেল বলা হয়। আমি ডিফল্ট ভাবে অপটিক্স দিয়ে রেখেছি, আমরা চাইলে ওপেন ইমেজ ডিনয়েজ ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে রেন্ডার সেটিং। রেন্ডার থেকে আমরা চাইলে আমাদের যে স্যাম্পল সংখ্যা রয়েছে এটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। আমাদের স্যাম্পল হিসেবে আমি 256টা রেখেছি এবং রেন্ডার থেকে আমি ডিনয়েজ ভ্যালুটাকে অফ করে রেখেছি। এরপর রয়েছে লাইট প্যাথ থেকে আমাদের এই অবজেক্টের উপরে লাইট গুলো কিভাবে এফেক্ট করবে সেটির যে ভ্যালুগুলো রয়েছে সবগুলো এখানে আমাদের প্রদর্শন করছে। আমরা যখন ফাইনাল রেন্ডার করব সেক্ষেত্রে আমরা ফুল গ্লোবাল ইলুমিনেশনের সেটিং করতে পারি, বা আমরা চাইলে আমাদের যেরকম প্রয়োজন সেই ভ্যালুটাকে আমরা সেট করে নিতে পারি। আমরা যদি ফুল গ্লোবাল ইলুমিনেশনে যদি ক্লিক করি তাহলে আমরা সবগুলো ভ্যালু 32 দেখাচ্ছে। এক্ষেত্রে আমাদের অবজেক্টটা রেন্ডার করতে অনেক সময় নেবে, কারণ ট্রান্সপারেন্ট, ভলিউম, ট্রান্সমিশন সবগুলোকে ক্যালকুলেশন করার পরেই এই অবজেক্টের উপরে তৈরি করবে। এরপরে আসি আমরা কস্টিক হচ্ছে আমাদের এক্সট্রা এক ধরনের ইফেক্ট, অর্থাৎ মনে করুন একটি গ্লাসের উপরে যখন আলো ফেলা হয় তখন এই গ্লাসটা থেকে যে আলোর রশ্মিগুলো চারপাশে ছড়িয়ে পড়ে সেটাকে মূলত কস্টিক বলে। কস্টিক ব্লেন্ডার সাইকেলস রেন্ডার ইঞ্জিনে কস্টিক খুব ভালো একটা ইফেক্ট দেয় না। কস্টিকের জন্য বেস্ট আমার কাছে এখন পর্যন্ত লেগেছে সেটি হচ্ছিল লাক্স কোর রেন্ডার। এটাতে খুব ভালোভাবে কস্টিক রেন্ডার করতে পারে এবং সময় কম নেয়। আমি মূলত যে বেসিক যে ফাংশনগুলো রয়েছে, বেসিক যে সেটিংগুলো রয়েছে সেগুলো মূলত আমি দেখাচ্ছি। এরপরে আমরা যদি আসি মোশন ব্লার যদি আমরা অ্যাক্টিভ করে দেই সেক্ষেত্রে আমরা যখন এই অবজেক্টের উপরে অ্যানিমেশন তৈরি করব তখন এক ধরনের ইফেক্ট আমরা দিতে পারি, যেমন গতির যে ইফেক্ট গুলো চলে সেই ইফেক্ট গুলো আমরা এর উপরে প্রভাব ফেলাতে পারি। এরপরে আমরা যদি আসি ফিল্মের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট নামে যে ইফেক্টটা, এটা ট্রান্সপারেন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমরা অবজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এরপর রয়েছে এক্সপোজে যদি আমি বাড়িয়ে দেই তাহলে আমরা এর যে ভিউপোর্টের লাইটিংটাকে আমরা অনেকটা বাড়াতে পারি বা কমাতে পারি। এরপর আমরা যদি আসি পারফরমেন্সে আমাদের মেমোরি ইউজিং টাইলিং দেওয়া আছে 256, ডিফল্ট ভাবে 256 দেওয়া থাকে না, ডিফল্ট ভাবে মেবি 4096টি টাইল দেওয়া থাকে। আমি টাইল সাইজ 256টা করে নিয়েছি। আপনারা চাইলে 512 নাম্বার টাইল সাইজ করে নিতে পারেন, তবে জিপিইউর উপরে নির্ভর করে টাইল সাইজ বেশি বড় হলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্লেন্ডার রেন্ডার করার সময় অনেক সময় ফ্রিজ হয়ে যায় বা অনেক সময় ক্র্যাশ করে। এজন্য আমি 512 টাইল সাইজ বা 256 টাইল সাইজ করে রেখে দিয়েছি। এরপরে আছে বেক নামে যে অপশন, এই বেক নামে যে অপশনটা রয়েছে এর কাজ হচ্ছে আমাদের ব্লেন্ডারে যে অবজেক্ট গুলো থাকবে সেই অবজেক্ট গুলোর উপরে ম্যাটেরিয়াল বা টেক্সচারকে বেক করে নেওয়া। মনে করুন এই অবজেক্টটার উপরে 10 ধরনের টেক্সচার বা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। বেক করার মাধ্যমে আমরা 10টি ম্যাটেরিয়াল বা টেক্সচারকে একটা ম্যাটেরিয়াল বা টেক্সচারের মধ্যে নিয়ে আসতে পারি। গ্রিস পেন্সিল নিয়ে কাজ করলে সেই গ্রিস পেন্সিলের সেটিংটাকে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, বা ফ্রি স্টাইল নিয়ে কাজ করলে ফ্রি স্টাইলের যে থিকনেস গুলো রয়েছে, লাইন থিকনেস বা পিক্সেল গুলো রয়েছে সেটা আমরা সেটিং করে নিতে পারি। কালার ম্যানেজমেন্ট থেকে আমরা অবজেক্টের কালারটাকে চেঞ্জ করে নিতে পারি, যেমন এক্সপোজ বাড়ালে আমরা লাইটিং ইফেক্ট বাড়াতে পারি, আমরা গামাটাকে বাড়ালে বা কমালে কালারটাকে আমরা ভেরিয়েশন করতে পারি। ডিসপ্লে ডিভাইস sRGB দেওয়া আছে এবং ভিউ ট্রান্সফর্ম AGX দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে আমাদের যেটা পছন্দ সেখান থেকে আমরা কালার প্রোফাইলটা নিতে পারি। এরপরে আমরা আসবো আউটপুট প্রপার্টিজে। এখান থেকে আমরা মূলত আমাদের ক্যামেরার যে রেজলিউশনটা রয়েছে সেটাকে আমরা বাড়াতে বা কমাতে পারি। এখানে রেজলিউশন দেওয়া আছে 1920x1080, আমরা চাইলে এটাকে কমিয়ে বা বাড়াতে পারি। এটাকে যদি আমরা 1080 পিক্সেল করে দিই এবং নিচে যদি 1920 পিক্সেল করে দিই তাহলে আমরা মোবাইল স্ক্রিনের মতো একটি ক্যামেরা ভিউ দেখতে পারবো। আমরা এখান থেকে ডান পাশে যে আমাদের 3টি আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন রেজলিউশনে আমাদের সেট করতে পারি অবজেক্টটাকে। 4K 2K টিভি যে রেজলিউশন রয়েছে সেই মোডে আমরা সেট আপ করে নিতে পারি। রেন্ডার রিজিয়নে ক্লিক করলে আমরা আমাদের শুধুমাত্র ক্যামেরা ভিউ থেকে আমরা রেন্ডারটা দেখতে পারবো। যেমন এখানে যদি আমরা এখান থেকে আমরা যদি
এটাকে অ্যাক্টিভ করে দেই, আমরা দেখতে পাচ্ছি শুধু ক্যামেরা মোড থেকে আমরা রেন্ডার মোডটাকে দেখতে পাচ্ছি এবং ক্যামেরার যে বাইরের যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু আর রেন্ডার করছে না। এটা অ্যাক্টিভ করা থাকলে আমাদের জিপিইউ বা সিপিইউর উপরে চাপটা কম থাকে। এছাড়া আমরা কন্ট্রোল বি প্রেস করলেও কিন্তু আমরা রেন্ডার রিজন অ্যাক্টিভ করতে পারি। এরপর রয়েছে ফ্রেম রেট, এখানে ফ্রেম রেট 24 দেওয়া আছে, আমরা চাইলে 25 বা 30 ফ্রেম রেট রেখে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। ফ্রেম রেঞ্জ এখানে দেওয়া আছে, ফ্রেম রেঞ্জ 1 বা 60, আমাদের স্টার্ট ফ্রেম দেওয়া আছে 1, ইন ফ্রেম দেওয়া আছে 60। পরে রয়েছে আউটপুট সেটিং এর মাধ্যমে আমরা আমাদের যে অ্যানিমেশন করা যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে কোথায় সেভ করব বা আমাদের রেন্ডারকৃত ইমেজকে কোন ফোল্ডারে সেভ করব সেটি এখান থেকে আমরা লোকেশন সেটআপ করে নিতে পারি। এরপরে ফাইল ফরম্যাট রয়েছে পিএনজি, আমরা চাইলে এখান থেকে জেপিজি, আইরিস, বিএমপি বা টিপ ফাইলে সেভ করে রাখতে পারি। কালার ম্যানেজমেন্ট থেকে আমরা এখান থেকে কালার ম্যানেজমেন্ট চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা এখান থেকে রেন্ডার থেকে আমরা যদি কালার ম্যানেজমেন্ট যেটা সেট করব, এরপরে আমরা যদি সিনে আসি, এরপরে আমরা যদি আউটপুটে আসি, এখান থেকে যদি আমরা ওভাররাইডে ক্লিক করি তাহলে আমাদের রেন্ডারে যে কালার ম্যানেজমেন্টটা সেট আপ করেছি সেটাকে ওভাররাইড করে মূলত রেন্ডার করবে। মেটাডাটা এর কাজ হচ্ছে এখান থেকে আমরা যে সবগুলোকে অ্যাক্টিভ করে দেই, সবগুলোর যে ডেটাগুলো রয়েছে সবগুলো আমাদের এই ইমেজের মধ্যে দেখাবে। অর্থাৎ ইমেজটাকে যদি আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজ প্যানেলে দেখি তাহলে ফ্রেম রেঞ্জ, রেন্ডার টাইম, ডেট, ফাইল নেম সবগুলো আমরা দেখতে পারবো। এরপরে আসি আমরা ভিউ লেয়ারে। ভিউ লেয়ারের মাধ্যমে আমরা কম্পোজিশনের যে সেটআপ গুলো রয়েছে সবগুলো এখান থেকে আমরা সেটিং করে নিতে পারি। যেমন আমি ডিফল্ট ভাবে মিস্ট এবং এখান থেকে আমরা ডিনয়েজ নামে যে ভ্যালুটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। আমি আসলে কম্পোজিশন খুব একটা ভালো পারি না, এজন্য এই সবগুলো আমরা সেটিং করিনি। আসলে ব্লেন্ডারে যে কোনো একটি সেক্টর নিয়ে অনেক ভালোভাবে কাজ করা যায়। আমি বেসিক কম্পোজিশনটা একটু বুঝি। এরপরে রয়েছে আমাদের সিন প্রপার্টিজ প্যানেল। সিন প্রপার্টিজ প্যানেল থেকে আমরা মূলত আমাদের ব্লেন্ডার যে ইউনিট সিস্টেমটা রয়েছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। অ্যানিমেশন করার সময় গ্র্যাভিটিটাকে 0 করে দিয়ে আমরা 0 গ্র্যাভিটি অ্যানিমেশন তৈরি করতে পারি। সিমুলেশন করার সময় আমাদের সিমুলেশনের যে রেঞ্জটা রয়েছে সেই ভ্যালুটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে আমরা অডিও সেট আপ করতে পারি, রিজিড বডি ওয়ার্ল্ডটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমরা যদি আসি ওয়ার্ল্ডের প্যানেলে, ওয়ার্ল্ডের আন্ডারে আমরা ওয়ার্ল্ডটাকে পরিবর্তন করতে পারি। যেমন এখানে ক্রসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের ওয়ার্ল্ডটাকে আউট করে দিতে পারি। আমরা চাইলে নিউ একটি ওয়ার্ল্ড নিতে পারি, কালার থেকে আমরা কালার পরিবর্তন করে নিতে পারি। এভাবে আমরা চাইলে স্কাই ভ্যালু এখান থেকে নিতে পারি, কালার থেকে আমরা যদি চাই নয়েজ টেক্সচার ব্যাকগ্রাউন্ডে নিতে পারি। এভাবে আমরা চাইলে ওয়েব টেক্সচার নিতে পারি, আমরা চাইলে এখান থেকে আমাদের যে চেকার টেক্সচার নিতে পারি। এভাবে আমরা এখান থেকে আমাদের এনভায়রনমেন্টটাকে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে আমাদের যে আইকনটা রয়েছে এটা পৃথিবীর মতো যে আইকন, এখানে ক্লিক করে আমরা পূর্বের ওয়ার্ল্ডে আবার ফেরত যেতে পারি। ভলিউমের কাজ হচ্ছে আমাদের ভলিউম রেন্ডার করা। আমরা যেহেতু ভলিউম নিচ্ছি না সেহেতু আপাতত দেখাচ্ছি না ভলিউমটাকে। পরবর্তী কোনো টিউটোরিয়ালে ভলিউম সম্পর্কে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আসে কালেকশন থেকে মূলত আমাদের যে অবজেক্টের কালেকশন গুলো রয়েছে সেগুলোকে আমরা মোটামুটি একটা কন্ট্রোল করতে পারি। এরপরে রয়েছে অবজেক্ট প্যানেল। অবজেক্ট থেকে আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমাদের যে অবজেক্ট ভ্যালুগুলো রয়েছে সবগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। যেমন ট্রান্সফর্মের আন্ডারে আমরা এই ট্রান্সফর্মটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এভাবে রিলেশনশিপ এর কাজ হচ্ছে আমরা যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করব এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যদি প্যারেন্ট অবজেক্টটাকে খুঁজি তাহলে দেখা যাচ্ছে যে এই অবজেক্টের আন্ডারে আমার যে ভিতরে যে অবজেক্টটা রয়েছে সেটি কিন্তু সেট হয়ে যাবে। অর্থাৎ এটি আমাদের মেইন অবজেক্ট হবে, এটা প্যারেন্ট অবজেক্ট হবে। অথবা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি প্যারেন্ট অবজেক্ট, এটি চাইল্ড অবজেক্ট হয়ে যাবে। এটাই মূলত রিলেশনশিপ। এরপরে আমরা যদি আসি এখান থেকে ভিজিবিলিটি থেকে আমরা চাইলে এই অবজেক্টটার ভিজিবিলিটি অফ করে দিতে পারি। আমরা যখন রেন্ডার করব তখন আমরা চাইলে সবগুলোকে আমরা আনসিলেক্টের মাধ্যমে হাইড করে দিতে পারি। যেমন রেন্ডারে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের এই অবজেক্টটাকে কিন্তু অ্যাক্টিভ করবে। যদি ভিউবোর্ড ডিসেবল অবস্থা থাকে তাহলে ভিউবোর্ডের মধ্যে আমরা এটাকে দেখতে পারবো না। যদি অ্যাক্টিভ করে দেই তাহলে ভিউবোর্ডেও আমরা দেখতে পারবো, রেন্ডারও করতে পারবো। এরপরে রে ভিজিবিলিটি অ্যাক্টিভ থাকলে এই অবজেক্টের উপরে আমরা যদি ট্রান্সমিশন বা গ্লাসের যে ইফেক্ট রয়েছে সেটি যদি আমরা অ্যাপ্লাই করি এবং এটা যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু গ্লাসের যে ইফেক্টটা সেটা কিন্তু আমরা দেখতে পারবো না। এরপর আমরা যদি ভিউপোর্ট ডিসপ্লেতে আসি, ভিউপোর্ট ডিসপ্লেতে আসলে এই অবজেক্টের যে ডেটাগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন আমরা যদি নেমে ক্লিক করি এই অবজেক্টের নাম আমরা দেখতে পারবো, এক্সিসে ক্লিক করলে এই অবজেক্টের এক্সিস পয়েন্ট আমরা দেখতে পারবো, অল এজে ক্লিক করলে অবজেক্টের যে এজ গুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু দেখতে পারবো। এভাবে আমরা চাইলে এই অবজেক্টটাকে ডিসপ্লেতে আমরা কিভাবে দেখতে চাই সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন এখানে যদি আমরা ওয়ারে ক্লিক করি তার আগে আমাকে সলিড মোডে যেতে হবে। সলিড মোডে গেলেও কিন্তু আমরা এই অবজেক্টটার ওয়ার ফ্রেম মোডে দেখতে পাচ্ছি।
আমরা যদি টেক্সচার মোডে যাই তাহলে টেক্সচার অ্যাপ্লাই করে সেই টেক্সচারটা আমরা দেখতে পারবো। আমরা যদি বাউন্ডে ক্লিক করি তাহলে এই অবজেক্টটা বাউন্ড আকারে দেখতে পারবো। আমরা চাইলে এই বাউন্ডটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন বক্স থেকে আমরা কোন করে দিতে পারি বা আমরা চাইলে এটাকে স্পিয়ার করে দিতে পারি, কিন্তু রেন্ডার করার সময় কিন্তু ঠিকই আমাদের এটাকে বক্স আকারেই দেখাবে। এরপরে আসি মডিফায়ার প্যানেল। মডিফাই প্যানেল থেকে আমরা মূলত এই অবজেক্টের উপরে বিভিন্ন প্রকারের মডিফাই অ্যাপ্লাই করতে পারি। যেমন অ্যাড মডিফাই থেকে আমরা যদি বিভেলে ক্লিক করি তাহলে আমরা অবজেক্টের উপরে বিভেল মডিফাই অ্যাপ্লাই করতে পারবো। আমরা চাইলে অ্যাড মডিফাই থেকে এর উপরে অ্যারে মডিফাই ব্যবহার করতে পারি। আমরা চাইলে এটার উপরে আমরা সাবডিভিশন সারফেস মডিফায়ার ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা কাস্ট মডিফাই ব্যবহার করতে পারি। এভাবে আমরা মডিফাই প্যানেল থেকে আমাদের অবজেক্টকে বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারি। এরপর রয়েছে পার্টিকেল সিস্টেম। পার্টিকেল সিস্টেম থেকে মূলত আমাদের অবজেক্টের উপরে বিভিন্ন প্রকারের পার্টিকেল অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এখানে প্লাস আইকনটায় ক্লিক করি তাহলে এর উপরে এক ধরনের পার্টিকেল তৈরি হবে যেটাকে ইমিটার পার্টিকেল বলা হয়। যেমন আমি যদি কিবোর্ডে স্পেস প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমিটার পার্টিকেল গুলো এখান থেকে বের হচ্ছে। আমরা যদি হেয়ারে ক্লিক করি এর উপরে হেয়ারের যে পার্টিকেল গুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। মাইনাসে ক্লিক করলে এখান থেকে আমরা পার্টিকেল সিস্টেমটাকে রিমুভ করতে পারবো। এরপরে রয়েছে ফিজিক্স। ফিজিক্সের আন্ডারে মূলত আমরা অবজেক্টকে বিভিন্ন প্রকারের অ্যানিমেশন দিতে পারি, যেমন ফ্লুইড অ্যানিমেশন, সফট বডি, কোলিশন, ক্লোথ, রিজিড বডি। এই সকল অ্যানিমেশন গুলো আমরা এই অবজেক্টের উপরে তৈরি করতে পারি। এরপরে রয়েছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কাজ হচ্ছে একটি অবজেক্টের সাপেক্ষে আরেকটি অবজেক্টকে মুভমেন্ট করা বা কন্ট্রোল করা। এরপর রয়েছে ডাটা প্রপার্টিস প্যানেল। ডাটা প্রপার্টিস প্যানেল থেকে এই অবজেক্টের ডেটাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ইউভি ম্যাপ থেকে যদি আমরা ইউভি ম্যাপ রিমুভ করে দেই তাহলে এই অবজেক্টের কোনো প্রকার ইউভি ম্যাপ থাকবে না। আমরা পরবর্তী ভিডিওতে ক্রমান্বয়ে বিভিন্ন সেটিং সম্পর্কে জানবো, কারণ এক ভিডিওর মাধ্যমে এত কিছু বোঝানো সম্ভব না। এরপরে যদি আমরা আসি ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেলে, ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেল থেকে মূলত আমরা এই অবজেক্টের উপরে বিভিন্ন প্রকার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে আজকে আমাদের প্রপার্টিস শর্ট ইন্ট্রোডাকশন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে ব্লেন্ডারের টাইমলাইন এবং প্রপার্টিস প্যানেলটা রয়েছে সেটি সম্পর্কে একটি গাইড পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা ব্লেন্ডারে এই অবজেক্টের উপরে কিভাবে ম্যাটেরিয়াল বা টেক্সচার অ্যাপ্লাই করা যায় বা টেক্সচার অ্যাপ্লাই করা হয় সেটি সম্পর্কে আমরা দেখব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।